একদিকে পাকিস্তানের লজ্জাজনক হার ইনিংস ইংল্যান্ডের কাছে এবং অন্যদিকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে রোমাঞ্চকর টেস্ট আমরা দেখতে পেলাম, তারই মাঝে কিন্তু আগামীকালকে শুরু হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট। শ্রীলঙ্কার কলম্বোর মধ্যে টেস্ট হতে যাচ্ছে এবং প্রথম টেস্টে ভারত যেভাবে শ্রীলঙ্কাকে 165 রানে হারিয়েছিল, এবার কি দ্বিতীয় টেস্টে ঠিক সেভাবে হারতে পারবে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে জেনে নেওয়া যাক ভারতের এবং অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হওয়ার আগে বা ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে টেস্ট ম্যাচ, ভাই খুব একটা দারুণ ইন্টারেস্টিং একটা ম্যাচ আমরা দেখতে পেলাম। অস্ট্রেলিয়া যেখানে বাংলাদেশকে আঘাত করেছে, মাত্র 64 রানে অল উইকেট ডাউন হয়েছে বাংলাদেশ, বাট তার জবাবটা কিন্তু টাইগার বাহিনী খুব সেরা দিয়েছে। অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে অলরেডি 8 উইকেট নিয়ে নিয়েছে আজকের দিনে। অস্ট্রেলিয়া বরাবরই 100 রানের লিড নিল, চাপে কিন্তু অস্ট্রেলিয়াই, কেননা আগামীকালকে 2 উইকেট কোন সময় পরে যাবে তার কোনো সিউরিটি নেই। কিন্তু বাংলাদেশ যদি তাদের সেকেন্ড ইনিংসে একটু বড় রান করে নিতে পারে, তাহলে কিন্তু ভাই ম্যাচ কিন্তু খুব জমজমাট হয়ে উঠবে। অলরেডি বাংলাদেশ 1-0 সিরিজে এগিয়ে আছে। এর মানে কি, বাংলাদেশ যদি এই ম্যাচ হেরেও যায় তারপরে কিন্তু তারা সিরিজ হারবে না, ড্র হবে। এটা বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি। আগামীকালকে কি হয় সকালবেলা আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো বাংলাদেশ কতটুকু অস্ট্রেলিয়াকে ফাইট দিতে পারে। তবে আগামীকালকে ভারত এবং শ্রীলঙ্কার যে গুরুত্বপূর্ণ ম্যাচ, সেখানে কিন্তু ভারতের প্লেইং 11 কি থাকবে এবং যে প্লেইং কন্ডিশন সেটা গালে থেকে কি ডিফারেন্ট থাকবে সম্পূর্ণ আলোচনা করবো। তো প্রথমে ধরানো হয়ে যাক শ্রীলঙ্কার টিমের ক্ষেত্রে। শ্রীলঙ্কার টিম বর্তমানে বরাবরই সমস্যায় জর্জরিত। কিরকম সমস্যা? ইনজুরির একটা কনসার্ন। আমরা প্রথম ম্যাচের মধ্যে দেখলাম যেখানে দিনেশ চান্দিমাল ফিল্ডিং করার সময় খুব গুরুতর একটা আহত হয়েছিল বা চোট পেয়েছিল, যার কারণে কিন্তু সে ব্যাট পর্যন্ত করতে নামেনি এবং তার কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামাতে হয়েছিল সূর্যবন্দনাকে। তো সেই জায়গার মধ্যে শ্রীলঙ্কার জন্য এটা একটা হিউজ একটা সেটব্যাক। তাছাড়া তাদের যে উইকেট কিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিস, সেও কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে থাকবে না। অর্থাৎ বরাবরই শ্রীলঙ্কার দি মেইন প্লেয়ার কিন্তু এই টিম থেকে বাদ হয়ে গেছে। কিন্তু এবার প্রশ্ন, শ্রীলঙ্কার এই 2 বড় প্লেয়ার না থাকার পরেও কি তারা সেরকম পারফরমেন্স করতে পারবে? এমনি শ্রীলঙ্কার টিম টেস্ট ক্রিকেটের মধ্যে তেমন একটা ভালো না এবং তাদের যে বর্তমান যে মেইন প্লেয়ার ছিল তারও সিরিজ থেকে বাদ হয়ে গেছে। তো সেই জায়গার মধ্যে যেসব প্লেয়ার বর্তমানে টিমের মধ্যে আছে তারা কি পারবে টিম ইন্ডিয়াকে জবাব দিতে? কেননা টেস্ট ক্রিকেটের বর্তমানে এই টিম কিন্তু শ্রীলঙ্কার তুলনায় অনেক বেশি শক্ত। তাছাড়া সুনীল গাভাস্কর পর্যন্ত বলছে যে শ্রীলঙ্কাকে এই ম্যাচ 3 দিনের মধ্যে শেষ করে হারিয়ে দিতে পারবে ভারত। কেন শ্রীলঙ্কার বর্তমানে যে টিম যে উইক পয়েন্টটা দেখতে পাচ্ছে এটা কিন্তু স্পষ্ট বুঝেছে। তারপরে আমরা প্রথম টেস্টের মধ্যে শ্রীলঙ্কার যে ফাইটটা দেখতে পেলাম, স্পেশালি সোনাল ধানুশালের, তারপরে নিশন ডিকওয়ালার এবং শেষের ইনিংসে কুশল মেন্ডিস ডিসিলভা তাদের ক্যাপ্টেন। তো সেই জায়গার মধ্যে শ্রীলঙ্কা ভারতকে কতটুকু ফাইট ব্যাক করতে পারে তাদের ওই নতুন টিম নিয়ে দেখার বিষয়। তাছাড়া শ্রীলঙ্কার ফাস্ট বোলিং ইউনিট যদি দেখি, এর আগের ম্যাচে আমরা দেখলাম লাহিরু কুমারা এবং আসিতা ফার্নান্ডো দুর্ধর্ষ ভাবে বোলিং করেছে। ভারতের প্রাইম প্লেয়ারদেরকে কিন্তু সেখানে আউট করতে নিয়েছে, যার কারণে কিন্তু ভারত যে মেসি বার একটা টোটাল করতে পারতো সেটা কিন্তু করতে পারেনি। প্ল্যানিং করে বল করেছে এবং উইকেট নিয়েছে। তো তাছাড়া যদি গলে টেস্টে আমরা পিচের মধ্যে দেখি, এটা ছিল একটু টার্নিং, বাট কলম্বো টেস্টের ক্ষেত্রে কিন্তু অন্যরকম ব্যাটিং প্যারাডাইজ একটা দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা ভিজুয়ালটা আমরা পেলাম পিচে, এবং সেখানে বরাবরই 2 থেকে 3 দিন হয়তো পেস ফ্রেন্ডলি এখানে থাকতে পারে এবং তৃতীয় দিনের পর থেকে সেখানে টার্ন শুরু হতে পারে। বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি একটা ট্র্যাক থাকবে। প্রত্যেকটা টিমই চাবে টসে জিতে সেখানে ব্যাট করার সিদ্ধান্ত নেবে। টিম ইন্ডিয়া টস জিতলে ডেফিনেটলি এখানে ব্যাট করবে, বা শ্রীলঙ্কা যদি টস জিতে এখানে ব্যাট করবে। কেন শেষের দিকে যে টার্নটা, যে স্পিনের সুবিধাটা, এটা কিন্তু সেখানে নিতে চাইবে, যেহেতু 2 টিমের মধ্যে কিন্তু ভালো স্পিন বলার এখানে আমরা দেখতে পাই। তাছাড়া ভারতীয় প্লেইং 11-এর মধ্যে যদি দেখি এবার কোনো কিছু পরিবর্তন হবে কি না, মনে হয় ভারতের টিমের মধ্যে যদিও পরিবর্তন করে, একটা পরিবর্তনে আমরা এখানে লক্ষ্য করতে পারবো। ওভারঅল এটা কি হবে টিম লিস্টের মধ্যে আমরা বলতে পারবো। এখানে প্রথমে যদি বলি ওপেনিং কম্বিনেশন অ্যাজ ইউজুয়াল জাসপ্রীত জাসপাল এবং কেএল রাহুল এখানে থাকছে। 3 নম্বরে মিস্টার ডিপেন্ডেবল যে আমরা বর্তমানে চিনছি, দেবদূত পাটিকাল, যে প্রথম ইনিংসে দুর্দান্ত একটা 167 রানের ইনিংস খেলেছে এবং সেকেন্ড ইনিংসে 44 রানের একটা ইনিংস, যেখানে বল টার্ন করছিল বা ঘুরছিল সেই জায়গার মধ্যে ব্যাটিং করাটা একটু টাফ হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু সে 44 রানের একটা ইনিংস খেলেছে। তারপরে 4 নম্বরে আমরা ক্যাপ্টেন শুভমান গিল, যে ইনফর্ম ব্যাটার এবং 2025 এবং 26 মিলে খুব দুর্দান্ত ব্যাটিং, তার রান এবং এভারেজ কিন্তু অনেক বেশি। তো সেই জায়গার মধ্যে শুভমান গিল টিম ইন্ডিয়ার ব্যাটিং ইউনিটের একটা ব্যাকবোন। 4 নাম্বার গেল। 5 নাম্বারের মধ্যে ঋষভ পান্থ
যে কোনো মুড অনুসারে কিন্তু খেলতে পারে এবং তার নিজের ফ্রিলি যে খেলাটা এক্সপ্লোসিভ ব্যাটিং এটা কিন্তু করতে পারে টেস্ট ক্রিকেটের মধ্যে। আমরা দেখলাম এর আগে যে ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসের মধ্যে কি করলো, সেখানে 50 রানের একটা ইনিংস খেলেছিল। তাছাড়া 5 নাম্বার অ্যাটাকিং ব্যাটার ধ্রুব জুরেল প্রথম ইনিংসে তেমন একটা 51 রান করলো, সেকেন্ড ইনিংসে কিন্তু তেমন রান পাইনি। তাছাড়া এখানে 7 নাম্বার হিসেবে রবীন্দ্র জাডেজা, মিস্টার নাম্বার 1 অলরাউন্ডার আমরা বলতে পারি বর্তমানে টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডের মধ্যে। 8 নম্বরে কুলদীপ যাদব, তবে এখানে প্রশ্ন 8 নম্বরে মানব সুদার, যে লাস্ট ম্যাচে খুব দুর্ধর্ষ বোলিং, 10 উইকেটের একটা হল। তাছাড়া 9 নম্বরে কুলদীপ যাদব। এবার প্রশ্ন হচ্ছে কুলদীপ যাদবের পরিবর্তে কি শরণ জৈনকে নিতে পারে? যে শরণ জৈন মাত্র টিম ইন্ডিয়ার মধ্যে স্কোয়াডে অ্যাড হলো, কেননা কুলদীপ যাদব প্রথম ইনিংসে স্পিন ফ্রেন্ডলি উইকেট পেলো কিন্তু সেরকম উইকেটও পাইনি, ভালো বল করতে পারেনি। সেই জায়গার মধ্যে তার পরিবর্তে কি শরণ জৈনকে ট্রাই করবে গৌতম গম্ভীর বা গিল বা টিম ম্যানেজমেন্ট, দেখার বিষয়। তাছাড়া যে পেস বোলার 2 ইউনিট আছে, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, অন এভারেজ তারা ভালোই বল করেছে এবং তারা দুজনেই এখানে থাকার সম্ভাবনা। অর্থাৎ প্লেইং ইলেভেনের মধ্যে বড় যে চেঞ্জের কথা আমি বললাম প্রথমে, সেটা হয়তো কুলদীপ যাদবের পরিবর্তে এখানে শরণ জৈন হিসেবে এখানে থাকতে পারে। ওভারঅল টিম ইন্ডিয়া আগামীকালকে ম্যাচের মধ্যে আইদার ব্যাটিং করুক নতুন বোলিং করুক, নিজের পুরো দমে কিন্তু সেখানে নামবে 2-0 সিরিজটা জেতার জন্য। কেননা ভারতের কাছে বর্তমানে যে WTC বাদ বাকি সাইকেলের যে ম্যাচগুলি আছে সেগুলি কিন্তু একটা ম্যাচও যদি হেরে যায় তাহলে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হতে পারে। তো সেই জায়গার মধ্যে ভারতের কাছে সবগুলি ম্যাচই এখানে ডু অর ডাই ম্যাচের মতো, ম্যাক্সিমাম ম্যাচ জিততে লাগবে। নেক্সট যে 8টা ম্যাচ আছে আগামীকালকে নিয়ে, এখানে 7টা ম্যাচে কিন্তু জিততে লাগবে, 2টা ড্র হলে ভারত কোয়ালিফাই করে নেবে। বাট সেখানে যদি একটা ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু পরের সবগুলি ম্যাচে ভারত 100% জিততে লাগবে। তো সেই জায়গার মধ্যে ভারতের এখানে সম্ভাবনা কতটুকু WTCর মধ্যে যাবে এটা কিন্তু নির্ভর করবে ভারতের এই ম্যাচগুলি জেতা। আগামীকাল শ্রীলঙ্কার সঙ্গে শুরু হতে যাচ্ছে, তারপর নিউজিল্যান্ডের সঙ্গে 2টা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হোম গ্রাউন্ডে 5টা। এটাই কিন্তু সবচেয়ে বড় ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। কি করবে এই সবগুলি ম্যাচ জিততে পারবে নাকি পারবে না। অন্যদিকে অস্ট্রেলিয়া বাংলাদেশের সঙ্গে যে পারফরমেন্স করছে, অলরেডি প্রথম টেস্ট ম্যাচে হেরে পয়েন্টস র্যাঙ্কিং এর মধ্যে কমে গেছে এবং সেকেন্ড টেস্টেও যদি হেরে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য হিউজ একটা সেটব্যাক হবে, কেননা অস্ট্রেলিয়ার যে ম্যাচের সংখ্যা ধীরে ধীরে কমছে এবং তাদের পার্সেন্টেজও কিন্তু কমে যাবে। অন্যদিকে বাংলাদেশে কিন্তু চান্স বেড়ে যাবে, কেননা বাংলাদেশ অস্ট্রেলিয়ার পরে যাবে সাউথ আফ্রিকার মধ্যে খেলতে এবং সাউথ আফ্রিকা যদি সেখানে হারতে পারে তাহলে কিন্তু WTC ফাইনাল খেলার যে একটা স্বপ্ন যেটা তারা কল্পনা করতে পারেনি সেটা কিন্তু হয়ে যেতে পারে এই বাংলাদেশে। দেখা যাক টেস্ট ম্যাচের যে ফরম্যাটটা বর্তমানে খুবই ইন্টারেস্টিং, একটা মজাদার একটা ফরম্যাটে পরিণত হয়েছে কম্পেয়ার টু T20 এবং ODI। তো বাংলাদেশ কতটুকু ভালো খেলে দেখার বিষয় এবং ইন্ডিয়া শ্রীলঙ্কাকে 2-0 হারাতে পারে কিনা বা সিরিজ জিততে পারে কিনা দেখার বিষয়। কমেন্টে জানাবেন ইন্ডিয়া কি 2-0 সিরিজ জিতবে নাকি শ্রীলঙ্কা পাল্টা আঘাত করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।